দরজায় কড়া নাড়ছে ২০২৫ সাল। চলুন দর্শক, বিদায়ী বছর ২০২৪-এ আমরা যেসব ঘটনা প্রত্যক্ষ করলাম সেগুলোর মধ্যে নির্বাচিত ২০টি ঘটনার একটা ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। বেইলি রোড ট্র্যাজেডি। ২৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের এক ৭তলা কমার্শিয়াল ভবনে আগুন লাগে। জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ভাই ছাড়াও ওই ভবনে ছিল বেশ কিছু সুপরিচিত খাবারের দোকান। র্যাব জানায়, নিচতলার একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ঝরে যায় ৪৬টি প্রাণ। জানা যায়, ভবনটি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ইমার্জেন্সি এক্সিট। চোর সন্দেহে পিটিয়ে ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনের আগে তাকে ভাতও খাওয়ানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে তীব্র নিন্দার ঝড় ওঠে। এমভি আবদুল্লাহ ছিনতাই। ১২ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ছোট ছোট বোটে করে সশস্ত্র জলদস্যুরা জাহাজে উঠে পড়ে এবং জাহাজের সবার মূল্যবান জিনিসপত্র ও ফোন কেড়ে নিয়ে জিম্মি করে। এর দুদিন পর জলদস্যুরা জাহাজের মালিকপক্ষের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের পরিমাণ চূড়ান্ত হবার পর প্লেনে করে দস্যুদের নৌকাগুলো লক্ষ্য করে ছোট ছোট ব্যাগে ডলার ফেলা হয়। মুক্তিপণের টাকা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে দস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। আনসার বিদ্রোহ। আগস্ট মাসের ২৫ তারিখ হঠাৎ আনসার বাহিনীর একাংশ দলে দলে এসে সচিবালয় ঘেরাও করে। তাদের দাবি, চাকরি জাতীয়করণ এবং রেস্ট প্রথা বাতিল করতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিদ্রোহী আনসার সদস্যদের সাথে আলোচনা করতে গেলে তাদের আটকে রাখে আনসাররা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা ছুটে আসলে আনসারদের সাথে ছাত্রদের সংঘর্ষ ঘটে। পরে সেনাবাহিনী এসে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনায় কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী আহত হন। চট্টগ্রামে আইনজীবী হত্যা। রাষ্ট্রদ্রোহের মামলায় ২৫ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। পরের দিন চট্টগ্রাম আদালতে তার জামিন নামঞ্জুর হলে চিন্ময়ের উগ্র অনুসারীদের সাথে আইনজীবীদের সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দ্বারা নির্মমভাবে করা হয় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে। এবছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল এটি। বন্যা। এবছর বাংলাদেশ ভয়াবহ ৩টি বন্যার সম্মুখীন হয়। জুনের মাঝামাঝি সময় ভারী বৃষ্টিপাতের ফলে ভারত থেকে নেমে আসা ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা সৃষ্টি হয়। কমপক্ষে ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এরপর আগস্টের ২০ তারিখ কোনোরকম নোটিশ ছাড়াই ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত। এতে ফেনী অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি দিয়েও প্রবাহিত হয় বন্যার পানি। সেপ্টেম্বরের শেষ দিকে আবারও একই কাজ করে ভারত। খুলে দেওয়া হয় জলপাইগুড়ির গজলডোবা বাঁধ। ফলে রংপুরের বিভিন্ন জেলা প্লাবিত হয় বন্যায়। দ্বাদশ সংসদ নির্বাচন। বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে, সেটা একরকম অলিখিতভাবে ঠিক হয়ে গিয়েছিল। ২০১৪-তে ফাঁকা মাঠে গোল। ২০১৮-তে নৈশ ভোটের পর এবছরও কারচুপির উদ্দেশ্যে আওয়ামী লীগ জাতিকে পরিচয় করায় ডামি প্রার্থীর নির্বাচনের সাথে। এ যাত্রায়ও যথারীতি সফল হয় তারা। লাভ করে ২২৩টি আসন। সচিবালয়ে আগুন। বড়দিন উপলক্ষে যখন সকল কর্মকর্তা ছুটিতে, ঠিক সে সময়টাতেই ২৬ ডিসেম্বর মধ্যরাতে আচমকা আগুন লাগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। তবে ৮ এবং ৯ তলার অধিকাংশ নথি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করা অবস্থায় একজন ফায়ার সার্ভিস কর্মীকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি পূর্ব পরিকল্পিত হিসেবেই মনে করছেন অধিকাংশ নেটিজেনরা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশের যুবারা। প্রথম ব্যাট করে মাত্র ১৯৮ রানে অল আউট হলেও হাই ভোল্টেজ ম্যাচে ভারত গুটিয়ে যায় মাত্র ১৩৯ রানে। পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করে ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে ইকবাল হোসেন ইমনের হাতে। বেনাপোল এক্সপ্রেসে আগুন। দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে ৫ই জানুয়ারি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় কমলাপুরগামী বেনাপোল এক্সপ্রেসে। কমলাপুর পৌঁছানোর মাত্র কিছুক্ষণ আগেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৪ জন নিহত হন। ঘূর্ণিঝড় রিমাল। মে মাসের শেষ ভাগে বাংলাদেশে আঘাত করে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে প্রায় ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে প্রায় ১,৭১,০০০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়।
2 দিনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1.5 লাখের বেশি বাড়িঘর। শ্রম আইনে ডক্টর ইউনূসের সাজা। 2021 সালে ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় এই বছরের প্রথম দিনে তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে প্রফেসর ইউনূস এ মামলা মিথ্যা বলে দাবি করেন। পরবর্তীতে আগস্টের 7 তারিখ এ সাজা বাতিল করা হয়। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন। জুনের শুরুর দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও জুলাইয়ের 15 তারিখের পর এ আন্দোলন ভিন্ন মাত্রা লাভ করে। এদিন শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের সাথে তুলনা করেন। এতে আন্দোলনকারীরা আরও উস্কে যায় এবং স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 15 তারিখ ছাত্রলীগের হামলায় অন্তত 300 মানুষ আহত হয়। এর পরের দিন অর্থাৎ 16 জুলাই সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয়। এদিন রংপুরে নিরস্ত্র আবু সাইদের উপর পশুর মতো চালিয়ে তাকে শহীদ করে হাসিনার পেটোয়া পুলিশেরা। ইন্টারনেট বন্ধ। আওয়ামী সরকারের পেটোয়া বাহিনীর নির্মমতা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে, তখনই 18 জুলাই বন্ধ করে দেওয়া হয় সারা দেশের ইন্টারনেট সেবা। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক জানায়, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। তবে মানুষ তাদের হাতে থাকা মুঠো ফোনে ঠিকই সকল নির্মমতার রেকর্ড রাখতে থাকে। 19 তারিখ পুলিশের প্রাণ হারায় কমপক্ষে 66 জন মানুষ। আন্দোলনের সমন্বয়করা 9 দফার দাবি পেশ করেন। সেদিনই মধ্যরাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। সংঘাত চলাকালীন জুলাইয়ের 28 তারিখ তৎকালীন ডিবি প্রধান হারুনের অফিসে নিয়ে যাওয়া হয় 6 জন সমন্বয়ককে। সেখানে তাদেরকে আন্দোলন তুলে নেওয়ার ব্যাপারে বিবৃতি দিতে বাধ্য করা হয়, কিন্তু পরবর্তীতে ঘটনার সত্যতা প্রকাশ পায় এবং আন্দোলন চলমান থাকে। অসহযোগ আন্দোলন। আন্দোলনকারীদের সমর্থন জানাতে আগস্টের 4 তারিখ লাখ লাখ মানুষ সমবেত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেদিন সমন্বয়করা অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং সেদিন 9 দফার পরিবর্তে 1 দফার ঘোষণা দেন। পরের দিনও পুলিশের সাথে সংঘর্ষ চলমান থাকে আন্দোলনকারীদের। 4 তারিখে অন্তত 93 জন নিহত হন। এদিন সমন্বয়ক আসিফ মাহমুদ ঘোষণা দেন মার্চ টু ঢাকা কর্মসূচির। প্রথমে আগস্টের 6 তারিখ ঠিক করা হলেও পরে একদিন এগিয়ে এনে কর্মসূচির দিন ঠিক করা হয় 5 আগস্ট। স্বৈরাচারের পতন। আগস্টের 5 তারিখ কারফিউ ভেঙে সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় জড়ো হতে থাকে মানুষ। দুপুর পর্যন্ত আন্দোলনকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। ক্ষমতা ধরে রাখতে শেষ চেষ্টা করে শেখ হাসিনা, কিন্তু 3 বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এখনই পদত্যাগ না করলে হাসিনার জীবন হুমকির মুখে পড়তে পারে। শেষ পর্যন্ত হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেয়। সমাপ্তি ঘটে 15 বছরের স্বৈরশাসনের এক ঘৃণিত অধ্যায়ের। ডক্টর ইউনূসকে প্রস্তাব। হাসিনা পলায়নের পরের দিন সংসদ বিলুপ্তির ঘোষণা দেন রাষ্ট্রপতি। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসে। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ সময় তিনি অলিম্পিকের অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে অবস্থান করছিলেন। প্রফেসর এ প্রস্তাবে সম্মতি জানান এবং দেশে ফেরেন। ছাত্রলীগ নিষিদ্ধ। আওয়ামী শাসনামলে নানাবিধ অপকর্মের জন্য অক্টোবরের 23 তারিখ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে আইনে আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, সে একই আইনে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। আইন অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে অপরাধের মাত্রা অনুযায়ী 6 মাস থেকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে অপরাধী। নতুন সরকার। আগস্টের 8 তারিখ দেশে ফিরে সেদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন ডক্টর ইউনূস। তার সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে 16 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে নতুন রূপ দিতে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে এ সরকার। তাদের লক্ষ্য দেশকে স্থিতিশীল অবস্থায় এনে দ্রুতই একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।